এখন তোমাদের অর্গানন থেকেই পড়াবো। অর্গাননের 36 নাম্বার অনুচ্ছেদ পড়াবো। দেখো 35-এ আমাদের একটা বলা আছে যে প্রকৃতি দর্শন বা ন্যাচারাল ট্রিটমেন্ট বা প্রকৃতিতে যেভাবে ট্রিটমেন্ট হয় সেইভাবেই হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হয়, সেটার কিছুটা প্রমাণ এখান থেকে 36 থেকে 42 পর্যন্ত দেওয়া আছে। আমি জানি তোমাদের প্রচন্ড বিরক্তিবোধ হবে, তাহলে এই সত্যটাকে যদি আমরা সুন্দর করে উপলব্ধি করতে পারি, যদি হোমিওপ্যাথির উপরে আমাদের বিশ্বাস, ভক্তি, আস্থা এটা পূর্ণতা প্রাপ্ত হবে। আর আমরা যদি এগুলি না জানতে পারি, তাহলে আমাদের বিশ্বাস, ভক্তি, আস্থা ঠিক পূর্ণতা প্রাপ্ত হবে না। যার কারণে হ্যানিম্যান সাহেব বাদ রাখেননি কিছু, উনি সবকিছুই আমাদের বলে বুঝিয়েছেন, তাই আমরা বুঝি না, আমরা তো বেশি পাকা। যাক, আমাদের 36 নাম্বার সূত্রে বলা হচ্ছে দুটি অসমান লক্ষণ বিশিষ্ট ব্যাধি একই শরীরে মিলিত হলে যদি তারা পরস্পর শক্তি সম্পন্ন হয়, সমান শক্তি সম্পন্ন হয়, কিংবা অধিকন্তু যদি পুরাতনটি নতুনটি অপেক্ষা বলবত্তর হয়, তবে নূতন রোগটি পুরাতনটি কর্তৃক বিতাড়িত হইবে এবং শরীরে ক্রিয়া প্রকাশ করিতে পারিবে না। তাই বলা হচ্ছে ন্যাচারাল ডিজিজ, যেখানে ওষুধের কিন্তু কোনো প্রশ্নই নেই, দুটি অসমান লক্ষণ বিশিষ্ট ব্যাধি। ধরো মনে করো একটা হাম আর একটা পক্স। তা পক্স দ্বারা আক্রান্ত হয়েছে, সে পক্সে ভুগছে, এমতো অবস্থায় হাম দ্বারা সে আক্রান্ত হলো। তাই এই যে অসমান লক্ষণ বিশিষ্ট ব্যাধি একই শরীরে মিলিত হলে যদি তারা সমান শক্তি সম্পন্ন হয়, কিংবা অধিকন্তু যদি পুরাতনটি নূতনটি অপেক্ষা বলবত্তর হয়, তবে নূতন রোগটি পুরাতনটি কর্তৃক বিতাড়িত হইবে। একটা ভুগছে, যার কারণে পরবর্তীতে অন্য রোগ দ্বারা আমি আক্রান্ত হলে তার কোনো লক্ষণ প্রকাশ আমার দিতে হবে না, কারণ আমার থেকে আগে যেটা আক্রমণ করে বসে আছে তার তো শক্তি বেশি, সে ওখানে এসে দাঁড়াতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে বলা হয় যে রোগী একটি চিররোগে ভুগিতেছে, তাহাকে হেমন্ত ঋতুর আমাশা বা অন্য মহামারী ব্যাধিতে আক্রান্ত হইতে দেখা যায় না। বোঝা গেল? যে রোগী একটি চিররোগে ভুগিতেছে, মানে ক্রনিক ডিজিজে ভোগ করছে, এমন কোন ব্যক্তি, তার কিন্তু তরুণ রোগ অর্থাৎ আমাশা, হেমন্তকালে যে আমাশা বা অন্যান্য কোন তরুণ জাতীয় রোগ, শক্তি কম, সে যদি আক্রমণ করে, অর্থাৎ সেই বাড়িতে সে যদি থাকে, এই বাড়িতে প্রত্যেকের হাম হচ্ছে, আমি একজন হাঁপানির রোগী, আমাকে কিন্তু হামে আক্রমণ করবে না। কি এই বাড়িতে সবাই 5 জন পক্ষে ভুগছে, আমিও তার মধ্যে একটা হাঁপানির রোগী, কি একটা বাতের রোগী হয়ে বসে আছি, আমাকে কিন্তু ওই পক্স আক্রমণ করবে না। তাই একটা পুরাতন শক্তি, পুরাতন রোগ দ্বারা আক্রান্ত হয়ে আছে, সেখানে নতুন রোগ যদি দুর্বল হয় আর ডিসমিলিয়ার হয়, সে কিন্তু আক্রমণ করবে না। এটা প্রকৃতিতে দর্শন করেছেন হ্যানিম্যান সাহেব বা অন্যান্য ডাক্তারবাবুরা দর্শন করেছেন, সেটা কিন্তু এই অর্গানে সুন্দর করে বোঝানো আছে। বলা হচ্ছে ল্যারির মতে, ডাক্তার ল্যারি, যেখানে স্কার্বি রোগের প্রাবল্য দেখা যায়, তথায় প্লেগ বা মহামারীর প্রাদুর্ভাব দেখা যায় না। যে সমস্ত অঞ্চলে স্কার্বি রোগ দ্বারা মানুষ আক্রান্ত হয়ে আছে, সেখানে কিন্তু প্লেগ হচ্ছে একটা মহামারী রোগ, সেখানে কিন্তু জয়ী দাঁড়াতে পারবে না। তাহলে এইবার ল্যারি কি বলছে, ল্যারির মতে যেখানে স্কার্বি রোগের প্রাবল্য দেখা যায়, তথায় প্লেগ
মহামারীর প্রাদুর্ভাব দেখা যায় না। যারা কাউর রোগে ভুগিতেছেন তাদের প্লেগ হয় না। কাউর মানে এক জাতীয় চর্মরোগ। যারা কাউর রোগে ভুগছে তাদের কিন্তু প্লেগ হবে না। অর্থাৎ প্লেগের থেকে বেশি শক্তিশালী কিন্তু কাউর জাতীয় স্কিন ডিজিজটা। বোঝা গেল? এই ব্যাপারগুলি বোঝানো হচ্ছে কেন হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি পার্থক্য নির্ধারণ করার জন্য পরবর্তীতে বহু রকমের কথা আমাদের বলা হবে এই অর্গাননে। যারা জেনার বলেন পুড়িয়েই পাওয়া ছেলের বসন্তের টিকা ওঠে না, পুড়িয়েই পাওয়া অর্থাৎ ম্যারাসমাস রিকেট, ম্যারাসমাসে যে ভুগছে বা পুড়িয়েই পাওয়া ম্যারাসমাস বা রিকেট রোগে যে বাচ্চাটা ভুগছে তার কিন্তু বসন্তের টিকা উঠবে না। বসন্তের টিকা দেওয়া হলো না, এরকম যদি আগে দেওয়া হতো ঘুরিয়ে, এখন এরকম ফুটো করে সেই ভ্যাকসিনটা লাগিয়ে দেওয়া হয়, সবার উঠলো, ওর উঠলো না। কেন উঠলো না? না উঠলো না সেই কারণেই এই ভ্যাকসিনের যে ক্ষমতা আছে, পক্সের ভ্যাকসিনের যে ক্ষমতা আছে তার থেকে বড় ক্ষমতা, বড় রোগ শক্তি যারা সে আগে আক্রান্ত হয়ে বসে আছে। যেমন কেউ যদি একটা কিছু বুঝে বসে থাকে তাই কিন্তু দ্বিতীয়বার তুমি আর কিছু বুঝাতে পারবে না। সে যদি ভুল বুঝেও বসে থাকে তাই কিন্তু সঠিকটা বোঝানো যায় না। ঠিক এই কথাগুলি মাথায় রাখবা। আচ্ছা, ভান হিল ডেন ব্র্যান্ড বলেন ক্ষয় কাশির রোগী কোন মহামারীর জ্বর অত্যন্ত প্রবল না হলে তার দ্বারা আক্রান্ত হয় না। মহামারীর জ্বর, স্কারলেটিনা ফিভার বা এই জাতীয় যে সমস্ত মানে মহামারীর যে ফিভার গুলি হয় তাকে আক্রমণ করবে না। কাকে আক্রমণ করবে না? না দেখা যাচ্ছে ক্ষয় কাশির রোগী অর্থাৎ টিবি রোগে যে আক্রান্ত হয়ে আছে তার কিন্তু এই ধরনের রোগগুলি আসবে না। এই কথাগুলি বলা হচ্ছে কেন? একটা শক্তি দ্বারা যদি আক্রান্ত হয় সেখানে ডিসিমিলিয়ার শক্তি কিছুই করতে পারে না। যদি ডিসিমিলিয়ারটা প্রচন্ড শক্তিশালী হয় তাহলে পূর্বের রোগ আরোগ্য হবে না, পূর্বের রোগ চাপা থাকতে সে রোগ শেষ করবে, তারপরে পূর্বের রোগটা আবার প্রকাশ পাবে। যেটা আলোচনা হয় একটা রোগে ভুগছে, ন্যাচারাল সেখানে একটা পেন ক্লিয়ার দিয়ে দেওয়া হলো, তবে পেন ক্লিয়ার এত শক্তিশালী যে পূর্বের রোগের অনুভূতি সে আর দেখতে পারলো না, বুঝতে পারছে না, না এরকম ভালো আছে। যেই পেন ক্লিয়ারের ক্ষমতাটা কমে গেল সেই পূর্বের রোগটা কিন্তু আবার চারা দিয়ে উঠল। তাই পরবর্তীতে বোঝানো হবে, পরবর্তী অনুষ্ঠানে বোঝানো হবে যে এখানে যেমন বোঝানো হলো পূর্বেরটা শক্তিশালী হলে পরবর্তী রোগ যদি ডিসিমিলিয়ার হয় আর দুর্বল হয় তারই আক্রমণ করতে পারে না। সিমিলিয়ারিটি, যদি আমি কোনো জ্বরে ভুগি, ডিসিমিলিয়ার অর্থাৎ অ্যালোপ্যাথি কোনো ওষুধ যদি কম পাওয়ারের দেওয়া হয় তাহলে কাজ করবে না। আবার পরবর্তী সূত্রে দেখানো হবে আমি একটা রোগে ভুগছি, সেখানে ডিসিমিলিয়ার অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধ যদি প্রচন্ড শক্তিশালী হিসাবে ব্যবহার করা যায় তাহলে কি হবে? পরবর্তী যে ওষুধটা দ্বারা আমি আক্রান্ত হলাম সেই ওষুধের দ্বারা আমি পূর্বের কষ্ট আর অনুভূতি করতে পারব না। যেই ওষুধের ক্ষমতা ফুরিয়ে যাবে তখন পূর্বের রোগ আবার এসে বলবে আমি আছি। যেমন তোমরা অনেকে খেয়াল করবা, ছোটবেলায় আড়াইয়ের কাজ হতো, ডাক্তাররা অনেকেই ভুল বুঝে ছেড়ে দেয়, ওই 5 বছর বয়স যদি হাঁটা চলা যখন শিখবে আর ডুব দিয়ে যখন স্নান করা শিখবে তখন দেখবে কমে যাবে। না, কমে না, প্রাণ শক্তি ডেভেলপমেন্ট হয়, রোগ তখন নিমজ্জিত হয়ে যায়। যখন সেই বাচ্চাটা 35-40 বছর বয়স হয়ে যাবে বা সেই বাচ্চাটা যদি মেয়ে হয়, বিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে যখন একটা দুটো বাচ্চা হয়ে যাবে তখন কিন্তু তার আবার সেই শ্বাসকষ্টটা দেখা দেবে। অর্থাৎ রোগটা চাপা ছিল, প্রাণ শক্তি স্ট্রং ছিল, রোগ চাপা ছিল। অর্থাৎ কামার গুঁড়ো হয়ে গেলে লোহা শক্ত হয়ে যাবে, আর কামার যখন তাজা থাকে লোহা তখন নরম থাকবে।
ঠিক তদনুরূপ ভাবে অর্গানয়ে বারবার করে বোঝানো হয় হচ্ছে এখন থেকে 42 পর্যন্ত হবে বা 42 থেকে 69 পর্যন্ত আমাদের আছে যে কি করে অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট হয় আর কি করে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক, এবং অ্যালোপ্যাথি ওষুধ বারবার করে ব্যবহার করার ফলে আমাদের কি ক্ষতি হয় সেটাও বোঝানো আছে। এটা বোঝো, দেখো এটা বুঝতে পারলে মানুষের ক্ষতি, মানুষের গলায় ছুরি চালিয়ে গিয়ে কিন্তু মানুষকে মার্ডার করা হলো না, তোমার অজ্ঞাতে যদি ভুল ব্যবহার হওয়ার ফলে যদি একটা রোগী ক্ষতিগ্রস্ত হয় সেটাও কিন্তু তোমার অপরাধ, যেহেতু তুমি একজন চিকিৎসক। যাক, তাহলে এই সূত্রে বোঝানো হলো কি একটা রোগে ভুগছে, সেখানে পরবর্তী রোগ বা ওষুধ যদি দুর্বল হয়, ডিসফেমিলিয়ার হয়, তাহলে কিন্তু সে ক্রিয়াশীল হবে না। তাহলে বোঝা গেল এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে। অর্গাননের এই 36 নম্বর অনুচ্ছেদ এই পর্যন্ত শেষ করলাম।